কিছু জায়গায়, কিন্তু যেমন কিছু কিছু যেমন ঠিক আছে, যেমন তপবলটা ঠিক আছে, তারপরে হচ্ছে চৈতন্য লীলাটা ঠিক আছে, ঠিক আছে। একবার দিও আমাকে, আমিও তাহলে দেখে নেবো যে তোমার কি বলে, আমি যেগুলো বের করছি ঠিকঠাক আছে, কিন্তু আমি দেখেছি প্রচুর কনফিউশন আছে বেশিরভাগ। এবং সুকুমার সেন এই পুরো বিতর্কিত জায়গাগুলো পুরোটাই অ্যাভয়েড করে গেছে। ইভিন রামকৃষ্ণ দেবের সঙ্গে ওই দেখা করার ব্যাপারটাও তিনি অ্যাভয়েড করেছেন গিরিশ ঘোষের। প্রথম প্রথম দেখা হওয়াটা আলাদা, আর প্রথম নাটক দেখতে আসাটা আলাদা। প্রথম নাটক দক্ষযজ্ঞ, রামকৃষ্ণদেব যেটা দেখতে এসেছিলেন। সালটা আছে সেটা, সেটা নিয়েও একটা সমস্যা আছে। প্রথম দক্ষযজ্ঞ, হ্যাঁ ম্যাম, সাল আছে। বলছি আমি, প্রথম দক্ষযজ্ঞ তোমার 1883-তে প্রথম দক্ষযজ্ঞ অভিনীত হয়, ঠিক আছে। রামকৃষ্ণদেব দক্ষযজ্ঞ দেখতে গিয়েছিলেন 1886-তে, 18 জানুয়ারি। হ্যাঁ ম্যাম। কিন্তু এর মধ্যে চৈতন্য লীলা শ্রীরামকৃষ্ণ 1884 21 সেপ্টেম্বর দেখতে গিয়েছিলেন। এবার ব্যাপারটা হচ্ছে দক্ষযজ্ঞ তিনি দেখতে গিয়েছিলেন, একদম এটা একদম কারেক্ট আনসার। এটা মেন ব্যাপারটা হচ্ছে তিনি প্রথমে যে নাটকটা দেখতে গিয়েছিলেন তখনও তার নাম দক্ষযজ্ঞ হয়নি, তিনি 10 মহাবিদ্যা বলে এক নাটকটা দেখতে গিয়েছিলেন, ঠিক আছে। মানে দক্ষযজ্ঞর আগের নামটা ছিল 10 মহাবিদ্যা, ওকে। তো তখন 10 মহাবিদ্যা যখন হচ্ছে, তখন একটা লাইনে যেখানে গিরিশ ঘোষ শিবকে মানে মানতে চাননি বা তার সম্পর্কে কোনো খারাপ কথা বলেন, তখন শ্রীরামকৃষ্ণ সেটাতে প্রচন্ড রেগে গিয়েছিলেন এবং রেগে গিয়ে বলেন যে তিনি আর এই নাটক দেখবেন, এই নাটক তিনি দেখবেন না, কি করে এরকম দেওয়া হয় আর কি, বাজে কথা বলা হয়। তো তখন মানে গিরিশ ঘোষ শ্রীরামকৃষ্ণের সঙ্গে মিট করেন, বলেন যে না, তিনি এই জায়গাটা চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন। পরবর্তীকালে এই নাটকটার নাম হয়েছিল দক্ষযজ্ঞ, ঠিক আছে। এই সেন্সে এটা দক্ষযজ্ঞ, এই জায়গাটা একটুখানি মেনশন করে দিলাম। এই জায়গাগুলো বিতর্কিত জায়গা, এই বিতর্কিত জায়গা থেকে যদি প্রশ্ন আসে তাহলে এসব উত্তর করাটা মুশকিল। খালি নামটা লিখে রাখো 10 মহাবিদ্যা, দক্ষযজ্ঞের পূর্বের নাম। কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়কে নিয়ে সেভাবে কোনো বিতর্ক নেই। একটা জায়গায় বিতর্ক না, একটা সালে অসুবিধা আছে আমি দেখেছি, ওই সীতা। তো একটা জিনিস একটু মেনশন ম্যাম সীতা মনে হয় 1908। সীতা হচ্ছে 1908, ঠিক আছে, কিন্তু 1908-এ ওটা পুস্তক আকারে। 1908 তো হ্যাঁ, 1902 সালে সীতা বেরিয়েছিল বাংলা সাল অনুযায়ী। দেখবে সুকুমার সেন যেটা বলছে সীতার সালটা দিয়েছে, আমি বলছি, সুকুমার সেন সীতার সালটা দিয়েছে হলো 1300, মোট কথা উনি যে সালটা দিয়েছেন সেটার সাপেক্ষে ওটা হচ্ছে 1902, ঠিক আছে। 1902 হচ্ছে সীতা, হ্যাঁ 1902। হ্যাঁ, সীতা হচ্ছে তিনি যেটা বলছেন 1309, ঠিক আছে। তো 1902 যেটা হচ্ছে নবপ্রভায় প্রথম প্রকাশ, এটা একদম কারেক্ট, ঠিক আছে। এগুলো ঠিক আছে। তো তিনি যেটা বলছেন 1309 হলে বঙ্গাব্দ বাংলায় হয় 1902, সেটা হয়েছিল প্রথম প্রকাশ পত্রিকাতে। পরবর্তীকালে পুস্তক আকারে 1908-এ প্রকাশিত হয়, কিন্তু আমরা বেশিরভাগ বইয়ের ক্ষেত্রে ওটা পাই 1908। 1908টা কারেক্ট আনসার, বাট ওটা হচ্ছে পুস্তক আকারে প্রকাশিত হয়েছিল। এই একটাই কনফিউশন রয়েছে সীতা। দ্বিজেন্দ্রলাল রায় এক কথায় তিনি হচ্ছেন কবি, তিনি হচ্ছেন নাট্যকার, তিনি হচ্ছেন সঙ্গীত রচয়িতা, তিনি হচ্ছেন সুরকার, গায়ক, স্বদেশ প্রেমী। 1863 সাল তিনি জন্মগ্রহণ করেছিলেন জুলাই মাসে, 19 জুলাই, এবং 1913 সাল 17 মে তিনি মারা যান।
তার পিতা ছিলেন তার বংশের ষষ্ঠীদাস চক্রবর্তী নদিয়া রাজের দেওয়ান ছিলেন এবং তার সেই সময়ে তাদের সেই জায়গায় যথেষ্ট পরিচিতি ছিল। কৃষ্ণনগরে তার জন্ম হয়। তার পিতা কার্তিকেয় চন্দ্র রায় ছিলেন একজন গুণী ব্যক্তি। তিনি প্রায় 500টির কাছে গান রচনা করেছিলেন। প্রেসিডেন্সি কলেজ থেকে 1884 সালে পাশ করেন। 1884-তে প্রেসিডেন্সি থেকে পাশ করেন তিনি ইংরাজি সাহিত্য নিয়ে। আর তার ক্ষেত্রে যেটা বলা যেতে পারে যে তিনি সুরবালা দেবীকে বিবাহ করেছিলেন। তার স্ত্রী ছিল সুরবালা দেবী। আর ওনার মায়ের নাম ছিল, ওনার মা ছিলেন প্রসন্নময়ী দেবী। মা ছিলেন প্রসন্নময়ী। ম্যাম শেয়ার হয়নি তো স্ক্রিনটা? ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এর তপবল স্পেলিংটা লিখে দিয়েছি, হ্যাঁ একটু লিখে নেবে। ওই এর গিরিশ ঘোষে জায়গাটা একবার দেখে নিও। ঠিক আছে ম্যাডাম, বলছিলাম গিরিশ ঘোষের মৃত্যুটা কি কত হবে? কার? গিরিশ ঘোষের মৃত্যু 1912 না 11? না, 12 হবে, 12 মৃত্যু 12তে হয়েছিল। অনেক জায়গায় 11 পাচ্ছ তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 12তে মৃত্যুটা হয়েছিল গিরিশ ঘোষের। আর লেখার তিনি শেষ করেছিলেন 11তে। তারপর আর তিনি লিখতে পারেননি বা কি বলবো, তাই জন্য ওই জায়গায় অনেক জায়গায় ওটা 11 আছে। তা 11টা ঠিক নয়, 12ই হবে। 1912, 8ই ফেব্রুয়ারি মৃত্যু। আচ্ছা চলো বলে দিচ্ছি তাহলে। প্রসন্নময়ী দেবী হচ্ছেন ওনার মা, ঠিক আছে। আর সুরবালা দেবী হচ্ছেন স্ত্রী। সুরবালা দেবী হচ্ছেন স্ত্রী। গিরিশ ঘোষের সঙ্গে, সরি, দ্বিজেন্দ্রলাল রায়ের সঙ্গে রবীন্দ্রনাথের মনে করা হয় যে রবীন্দ্রনাথের জবে থেকে এক প্রকার একটা বিরোধ বাদে তবে থেকে তার ক্যারিয়ারের অবনতি শুরু হয়। ঠিক আছে, এটা বিতর্কিত একটা বিষয়, তবুও তিনি ডিএল রায় নামে পরিচিত। হ্যাঁ, তার প্রসন্নময়ী দেবী, তার মা ছিলেন অদ্বৈত আচার্যের বংশধর। অদ্বৈত আচার্যের বংশধর। খুব উচ্চ বংশ ছিল তার বাবা মায়ের দিক থেকে। দুই দিকেই তারা যথেষ্ট নাম ছিল, ঠিক আছে। এবং দ্বিজেন্দ্রলালের দুই দাদা ছিলেন এবং বৌদি প্রত্যেকেই সাহিত্য স্রষ্টা। দুই দাদা হচ্ছেন রাজেন্দ্রলাল রায় এবং হরেন্দ্রলাল রায়। বৌদি হচ্ছেন মোহিনী দেবী, ঠিক আছে। যাই হোক, তিনি প্রথমে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে তিনি পাশ করেন। পরবর্তীকালে হুগলি কলেজ থেকে পাশ করেছিলেন এবং তারপর প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করেছিলেন। তিনি বিদেশে গিয়েছিলেন এবং বিদেশে যাওয়ার জন্য তাকে দীর্ঘদিন কি বলবো, তার সঙ্গে মানে তাকে এক ঘরে করে রাখা হয়েছিল, ঠিক আছে। তিনি ইংল্যান্ডে যান, কৃষিবিদ্যা এগ্রিকালচারাল সোসাইটি থেকে লেখাপড়া করেন সেখানে গিয়ে। এবং পরবর্তীকালে সেখানে গিয়ে তিনি একটি কাব্য রচনা করেছিলেন, আছে সেটা বলে দিচ্ছি, লিরিক্স অফ ইন্ডিয়া যেটাকে বলা হয়। আর পরবর্তীকালে তিনি ফিরে আসেন এবং এসে কালেক্টর, অর্থাৎ এখনকার কনটেক্সটে যেটা ডিএম, সেই ডিএম র্যাঙ্কে তিনি চাকরি শুরু করেছিলেন, ঠিক আছে। সমাজের তাকে উৎপীড়ন নানা রকম সহ্য করতে হয়। আর এই সুরবালা দেবীর যিনি কি বলবো বাবা ছিলেন, তিনি ছিলেন আদুল নিবাসী, হাওড়া জেলার আদুল নিবাসী, সেখানকার একজন হোমিওপ্যাথি চিকিৎসক। তিনি জীবনের ম্যাম এগুলো থেকেও কি প্রশ্ন আসছে ম্যাম? হ্যাঁ, ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রশ্ন এসেছিল গিরিশ ঘোষকে নিয়ে এই এতে মাদ্রাসাতে, সেই কারণে করিয়ে রাখছি, আসতেই পারে।
ও ম্যাম, তাহলে তো এগুলো নোটসে একটু থাকলে সুবিধা হতো। দিয়ে দিয়েছি তো নোটস। নোটসটা দেখে নেবে, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, না ম্যাম, যে বললেন না যে ওনার শ্বশুর কি ছিল, এরকম বিষয়গুলো যদি একটু থাকতো তাহলে ভালো হতো। কোনগুলো তো রেকর্ডিং পেয়ে যাবে, কি কোন বিষয়টা বুঝলাম না। শুরু করেন প্রথমে তিনি বার্লেস্ক। বার্লেস্ক এক ধরনের প্রহসন হাস্য রসাত্মক রচনা। তিনি সেই লেখা দিয়ে তিনি তার ক্যারিয়ারের প্রথম দিকটা তিনি লেখা শুরু করেছিলেন এই বার্লেস্ক ফর্মে, ঠিক আছে। পরবর্তীকালে বার্লেস্ক লেখার পর থেকে তিনি ভাবলেন যে না, এবারে ঐতিহাসিক নাটকের তিনি মন দেবেন। এবং এই সময় দ্বিজেন্দ্রলাল রায় প্রথমে যে প্রহসনগুলো রচনা করেছিলেন, কল্কি অবতার বিভিন্ন, তারপরে হচ্ছে এক ঘরেটা কিন্তু একটা এর ওপরে লেখা, তোমার কি বলে, এ প্রহসনের ওপর হাস্য রসাত্মক একটা রচনার ওপরে লেখা, ঠিক আছে। তারপরে বিভিন্ন হাসির গান, এগুলোও তিনি রচনা করেছিলেন। তার দ্বিতীয় প্রহসন যেটা হচ্ছে বিরহ, তার তৃতীয় প্রহসন হচ্ছে ত্রহস্পর্শ, যেগুলো তার একদম প্রথম দিককার প্রহসন আছে, তার প্রথম দিককার প্রহসন এইগুলো। তাহলে প্রহসন দিয়ে তিনি রচনা শুরু করেন, যদিও আমরা যখন আলোচনা করি তখন প্রহসনটাকে কিন্তু পরে রাখি, তার কারণ ওনার শ্রেষ্ঠত্ব দিয়ে আমরা শুরু করি এবং ঐতিহাসিক নাটকের হচ্ছে তিনি শ্রেষ্ঠ, ঠিক আছে। সেই কারণে তার নাটককে আমরা 4টে শ্রেণীতে বিভক্ত করতে পারি। একটা হলো ঐতিহাসিক নাটক, দুই হচ্ছে সেটা হচ্ছে সামাজিক নাটক, তিন নম্বর হচ্ছে পৌরাণিক নাটক, চার নম্বর হচ্ছে প্রহসন বা হাস্য রসাত্মক নাটক। এবার আমাদের কথা হলো যে আমাদেরকে কি কি পড়তে হবে। সালগুলো সালগুলো এখানে সব পড়তে হবে, কিচ্ছু করার নেই। তারাবাই তার প্রথম ঐতিহাসিক নাটক, প্রতাপ সিংহ সাল পড়তে হবে, দুর্গা দাস, নূরজাহান, মেবার পতন, সোরাব রুস্তম। তার শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক হচ্ছে শাহজাহান, নূরজাহান নয় কিন্তু শাহজাহান। চন্দ্রগুপ্ত সিংহল বিজয় তার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। এখানে কিন্তু সব কটা সাল পড়তে হবে, কিচ্ছু করার নেই। তারাবাই, প্রতাপ সিংহ, দুর্গা দাস, নূরজাহান, মেবার পতন, সোরাব রুস্তম, শাহজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল বিজয়। পড়তে শুরু করে দাও এখন থেকেই, ফেলে রাখবে না কিচ্ছু। আচ্ছা, এবার আমি একটু ঐতিহাসিক নাটকগুলো নিয়ে আলোচনা করে দিই। ঐতিহাসিক নাটকগুলোর মধ্যে প্রথমেই বলেছি তিনি প্রথম থেকেই স্বদেশী আন্দোলনের উপরে তার একটা কি বলবো, তিনি আকৃষ্ট ছিলেন স্বদেশী আন্দোলনের উপর। এই যে পরিবেশটা তাকে ভীষণ ভাবে, তিনি যে সময়টা আসছেন বা তিনি যে সময়টা আমরা দেখতে পাচ্ছি, সেই সময় একাধারে ধীরে ধীরে কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে। তো ভারতীয়রা স্বাধীনতা আন্দোলনের জন্য পুরোপুরি ভাবে ঝাঁপিয়ে পড়েছে এই সময়টাতে। ওই 1885-86 এই সমস্ত বা 1900, এই যে তারাবাইয়ের যে প্রেক্ষাপটটা 1903 1906, এটা তো পুরো বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপট। লর্ড কার্জন তখন বাংলার গভর্নর, যে মানে তখন তো এটা হচ্ছে ভাইসরয়, ঠিক আছে, ভাইসরয় ছিল সেই টাইমটা। তো ভাইসরয়, তো এই যে জায়গাটা স্বদেশী আন্দোলন তাকে দারুণ ভাবে আকৃষ্ট করেছিল। তিনি সমস্ত কিছু তার লেখার মাধ্যম দিয়ে, তার যে বিদ্বেষমূলক মন্তব্য সেগুলো কিন্তু তার লেখার মাধ্যম দিয়ে তিনি প্রকাশ করছিলেন বারবার। কিন্তু এই যে স্বদেশী আন্দোলন, সেটা থেকে তিনি পরবর্তীকালে কিছুটা দূরে সরে গিয়েছিলেন। তার কারণ হচ্ছে যে তিনি তখন যে নীতিটা চলছিল সেই নীতিতে তিনি বিশ্বাস রাখতে পারছিলেন না। সেই কারণে এই বিষয়ে প্রমথ চৌধুরী তাকে একটা কথা বলেছিল যে যদি দেশের দৈন্য দূর করতে হয় তাহলে তার জন্য
তার জন্য আমাদের মনে আরো চরিত্রটা ঠিকঠাক ভাবে গঠন করতে হবে। দ্বিজেন্দ্রলাল কখনোই রাজদ্রোহী ছিলেন না, ঠিক আছে। ইংরেজদের ওপর তার কিছুটা শ্রদ্ধার ভাব ছিল, কিন্তু সেটা পশ্চিমী শিক্ষার জন্য, কারণ যেহেতু তিনি বিদেশ থেকে কি বলবো শিক্ষা লাভ করে আসছেন সেই কারণে, কিন্তু তিনি রাজদ্রোহী ছিলেন না। যাই হোক, তো তার সর্বপ্রথম ইতিহাসাশ্রিত নাটক হচ্ছে তারাবাই। নাটকের মূল বৃত্তান্ত যেটা যেটা রাজস্থান থেকে সংগ্রহ করা হয়েছে, রাজস্থানের ইতিহাস, রাজপুতদের ইতিহাস যেটা, ঠিক আছে, রাজস্থানের ইতিহাস থেকে নেওয়া হয়েছে। এই নাটকটির মধ্যে আমরা স্বদেশ প্রেমের যে খুব একটা প্রভাব দেখি এমনটা নয়। নাটকের মধ্যে মূল চরিত্র যেটা রাজপুত বীর পৃথ্বীরাজ, ঠিক আছে, পৃথ্বীরাজ চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে তিনি পরবর্তীকালে তারাবাই চরিত্রটিকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন। তারাবাই নাটকের যেটা কল্পিত চরিত্র, তার মা সুলতান রাখি, এই চরিত্রগুলো যথেষ্ট গুরুত্ব পেয়েছে, ঠিক আছে। আর একটা হলো বীরাঙ্গনা চরিত্রটাও খুবই গুরুত্বপূর্ণ। তারাবাই তাহলে নাটকের মধ্যে রাজপুত বীর হচ্ছে পৃথ্বীরাজ, আর বীরাঙ্গনা, আর হচ্ছে তারপরে হচ্ছে সুলতান রাখি, এই যে চরিত্রগুলো মানে মহিলা চরিত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরাধীনতার গ্লানি, ক্ষোভ এই নাটকটির প্রত্যেকটা ছত্রে ছত্রে উঠে এসেছে। আচ্ছা, এরপরে আসছি প্রতাপ সিংহ। প্রতাপ সিংহ এটা কিন্তু স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা, আগেরটা কিন্তু ততটা স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা ছিল না। এই নাটকটা স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা। এখানে মানসিংহ এবং অন্যান্য রাজপুত প্রধানদের মধ্যে একটা কথোপকথন শোনা যায়। মানসিংহ, চান্দরি এই যে চরিত্রগুলো, তাছাড়া প্রতাপ এই যে চরিত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। রাজপুত রমণীরা যে অস্ত্র চালনা করতে পারতো, তেজস্বী ছিল, তাদের বীরত্ব, ঠিক আছে। এছাড়া এই নাটকেরই একটি চরিত্র ছিল পৃথ্বীরাজ, তার স্ত্রী যোশী, তার স্ত্রী হচ্ছে যোশী, যে কিন্তু সম্পূর্ণভাবে ভীষণ তার একটা মানে তার যে বীরত্ব সেটা তিনি এই নাটকের মধ্য দিয়ে তুলে ধরেছিলেন। যোশী যোশী চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ প্রতাপ সিংহ। আগেই বলেছি রাজপুত নারীরা কিন্তু ভীষণভাবে শিক্ষিতা ছিলেন, তারা সুন্দরী ছিলেন, আবার অস্ত্র চালনা করতে পারতেন। দুর্গাদাস, দুর্গাদাস নাটক টডের কাহিনী থেকে, রাজস্থানের কাহিনী থেকে নেওয়া হয়েছে, টডের রাজস্থানের কাহিনী থেকে নেওয়া হয়েছে। এখানেও কিন্তু বঙ্গভঙ্গের পটভূমিকা রয়েছে। টডের কাহিনী থেকে নেওয়া হয়েছে দুর্গাদাস, টডের রাজস্থান। দুর্গাদাসের পরবর্তী নাটক হচ্ছে নূরজাহান। নূরজাহান কার কথা বলা হয়েছে? নূরজাহানে কার নাম? নূরজাহান জাহাঙ্গীরের স্ত্রী, তাই তো? নূরজাহান এই সময় মোগলদের সেই জাহাঙ্গীরের এই টাইমটাতে মোগলদের তাদের রাজপুতদের সঙ্গে মোগলদের সম্পর্ক, মেবারের রানা কর্ণ সিংহ, মোগল সেনাপতি মহাবত, এই যে বীর চরিত্রগুলোর অভিব্যক্তি এখানে প্রকাশিত হয়েছে। তাহলে এখানকার এই নূরজাহানের মধ্যে হচ্ছে যেটা হচ্ছে কর্ণ সিংহ, রানা কর্ণ সিংহ। তারপর হচ্ছে নূরজাহান তো রয়েইছে, আর হচ্ছে সেনাপতি মহাবত। আমার বেলা ছিল নূরজাহান নাটকটা, মাস্টার্সে ছিল মনে হয় প্রবাবলি।
আচ্ছা, রাজস্থানের কাহিনী নিয়ে শেষ নাটক তিনি যেটা রচনা করেছিলেন সেটা হচ্ছে যে রাজস্থানের কাহিনী নিয়ে তার শেষ নাটক লেখা হচ্ছে ওই এটা মেবার পতন। ঠিক আছে, মেবার পতন হচ্ছে তার শেষ নাটক রচনা রাজস্থানের কাহিনী নিয়ে। আর যেটা বললাম শাহজাহান তার অন্যতম শ্রেষ্ঠ রচনা বা শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক বলা যেতে পারে। শাহজাহানের ভিতরকার অন্তর্দ্বন্দ্ব যেটা নূরজাহান, অর্থাৎ শাহজাহানের সঙ্গে যদি কোনো নাটকের তুলনা করা যায় সেটা হচ্ছে নূরজাহান। শাহজাহানের সঙ্গে যে নাটকটির তুলনা করা যায় সেটা হচ্ছে নূরজাহান। জাহানারা চরিত্রটি এখানে খুবই গুরুত্বপূর্ণ, মহামায়া চরিত্রটি এখানে খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো আর সিংহল বিজয় যেটা হচ্ছে যে ওনার মোগলদেরকে নিয়ে সৃষ্টি, যেটা হচ্ছে চন্দ্রগুপ্ত সিংহল বিজয়। এইটা সিংহল বিজয় দ্বিজেন্দ্রলালের মৃত্যুর পরে প্রকাশিত হয়। এখানেও দেশপ্রেমের প্রকাশ ঘটেছে। ঠিক আছে, চন্দ্রগুপ্ত সেলুকাস, চন্দ্রগুপ্ত নাটকে চন্দ্রগুপ্ত সেলুকাস, তারপরে চাণক্য, তারপরে হচ্ছে নন্দ, সেকেন্দার শাহ, এই চরিত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এগুলো হলো খুবই গুরুত্বপূর্ণ। এবারে হলো পৌরাণিক নাটক। পৌরাণিক নাটকেও দুটোর পড়তে হবে সাল, একটা হচ্ছে পাষাণী, একটা হচ্ছে সীতা। সীতা তো নবপ্রভায় বললাম প্রকাশিত হয়েছিল। নাট্যকাব্য বলা যেতে পারে। পাষাণী তো একে নিয়ে লেখা, রামায়ণের কাহিনীকে নিয়ে লেখা, অমিত্রাক্ষরে অহল্যাকে কেন্দ্র করে লেখা হয়েছিল। ঠিক আছে, পাষাণী যেটা হচ্ছে ওই অহল্যাকে কেন্দ্র করে পৌরাণিক নাটক, এটা রামায়ণের কাহিনী নিয়ে লেখা হয়েছিল। অহল্যা এখানে তিনি যে চরিত্রটা তৈরি করেছেন, আমরা যেমন অহল্যার মধ্য দিয়ে মানে পরপুরুষের প্রতি একটা আসক্তি, সে একটা কামনাময়ী। ঠিক আছে, এই জায়গাগুলো আমরা কিছুটা এই চরিত্রটার মধ্য দিয়ে আমরা কিছুটা দেখতে পাই দ্বিজেন্দ্রলালের চরিত্রের মধ্য দিয়ে। তবে নারী জাতির যে অপমান বঞ্চনা, এই বেদনাগুলোকে তিনি তার নাটকের মধ্য দিয়ে, সেই সময়ে মেয়েদের যে অবস্থান সেটা কিন্তু তার নাটকের মধ্য দিয়ে উঠে এসেছে। অমিত্রাক্ষর ছন্দে লেখা অহল্যা। তবে এর পরেও কিন্তু আমরা দেখতে পাই অহল্যার এই ইন্দ্রের প্রতি তার একটা আসক্তি, এগুলো রয়েছে। অহল্যার ইন্দ্রকে ছুরিকাঘাত করছে, ছুরি দিয়ে মারছে, এই জায়গাগুলো রয়েছে। তারপরে অহল্যা চরিত্রর কিন্তু একটা পরিবর্তন করছে নাটকের মধ্যে, সে ব্যক্তি স্বাতন্ত্র্যময়ী। পরবর্তীকালে সে ইন্দ্রের যে তার যে চরিত্র, সে বা তার যে লাম্পট্য, সেটাকে সে ধিক্কার জানিয়েছে। আমরা নাটকের তৃতীয় অঙ্কে যখন যাব গিয়ে দেখবো সেখানে সে কিন্তু ধিক্কার জানাচ্ছে। ঠিক আছে, তা আধুনিক তার প্রথম দিকে পাষাণীতে অহল্যার চরিত্রটাকে তিনি একভাবে এঁকেছেন, আর নাটকের শেষ অংশে অহল্যার চরিত্রটাকে আরেকভাবে এঁকেছেন। আর সীতা হচ্ছে নবপ্রভায় প্রকাশ 1309। পরবর্তীকালে এটা মিত্রাক্ষরে, যেটা এতে প্রকাশ হয়েছে, বই আকারে প্রকাশিত হয়েছে 1908। ঠিক আছে, আচ্ছা, এগুলো কিন্তু নাট্যকাব্য। তার মধ্যে এই সীতা হচ্ছে পঞ্চাঙ্ক নাটক, 5টা অঙ্ক রয়েছে। এগুলো এক একটা নাট্যকাব্য। শ্রেষ্ঠ নাট্য রচনা যদি বলে থাকি তাহলে শ্রেষ্ঠ নাট্য রচনা আমরা কিন্তু বলবো সীতা। ঠিক আছে, পৌরাণিক নাটক হিসাবে। তার লেখা বেশ কিছু রচনা আমরা ঐতিহাসিক নাটক যখন পড়ছিলাম, যে তারাবাই, সোহরাব রুস্তম, যেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নাটক হয়ে উঠতে পারেনি, তার কারণ হলো এখানে অতিরঞ্জিত বিষয়গুলো রয়েছে, যেটাকে আমরা আমাদের যখন আমরা যদি এতে পড়ি একাদশ দ্বাদশ এসএলএসটি তে যখন পড়বো, সাহিত্যের রূপরীতি বলে একটা অংশ আছে, যেখানে আমরা এটা পড়বো মানে মেলোড্রামা। ঠিক আছে, এই অংশটা
এই অংশটা হচ্ছে মেলোড্রামা, অতিরঞ্জিত বেশ কিছু বিষয় রয়েছে, এই কারণে এখানে এগুলো শ্রেষ্ঠ হতে পারেনি। আবার আমরা যখন আনন্দ বিদায়ের মতো নাটকগুলো পড়বো প্রহসনে, সেখানে কিন্তু আবার প্যারোডি রয়েছে, ঠিক আছে, আর সবই তার গদ্যতে লেখা। দ্বিজেন্দ্রলালের নাটক প্রায় সবগুলোই গদ্যতে বেশিরভাগটা লেখা। এবারে হলো সামাজিক ও পারিবারিক নাটক পরপারে আর বঙ্গনারী। সামাজিক এবং পারিবারিক নাটক সেটা হচ্ছে পরপারে আর বঙ্গনারী। বাঙালি পরপারে যে নাটকটি রয়েছে, পরপারেতে বাঙালি মধ্যবিত্ত পরিবারের যে বিশ্বাস, যে কুসংস্কার, তারপরে যে ভণ্ডামি, এই সমস্ত ব্যাপারগুলো, কেউ হয়তো মাকে পরিত্যাগ করছে পুরুষ, আবার কেউ মানে স্ত্রীর প্ররোচনায়, আবার কেউ মায়ের প্ররোচনায় স্ত্রীকে অসম্মান করছে। তো এই জায়গাগুলো, ঠিক আছে, অনেকের আবার বাইরে বারবনিতা আছে, সেই সমস্ত এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। জমিদার শ্রেণীর যে লাম্পট্য, এই বিষয়গুলো আমরা দেখতে পাবো। পতিতার চরিত্র, এই বিষয়গুলো পরপারে নাটকের মধ্যে উঠে এসেছে। আর বঙ্গনারীর মূল বিষয়ই হচ্ছে পণ প্রথা। পণ প্রথা, বাল্য বিবাহ, এই দুটো বিষয়ের যে কুফল, সমাজের কি প্রভাব পড়েছে, সেটা হচ্ছে বঙ্গনারীতে উঠে এসেছে। এই নাটকের সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্র সদানন্দ, কেদার, সুশীলা। বঙ্গনারীর যে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্র, সুশীলা, সদানন্দ, কেদার, এই সুশীলা চরিত্রটা সব থেকে, নারী চরিত্রগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, যে কিনা যুক্তিবাদী, যে কিনা সুশিক্ষিতা, ইংরাজি শিক্ষায় শিক্ষিত, ঠিক আছে, একেবারে বিদ্রোহিনী নারী। আচ্ছা, এইগুলো হলো মূল বিষয়, ঠিক আছে। আর হচ্ছে, আর এগুলো আর প্রহসনের মধ্যে হচ্ছে এক ঘরে বলেছি কল্কি অবতার। আচ্ছা, এই সব সালগুলো পড়তেই হবে। পরপারে বঙ্গনারী, পাষাণী শীত, এখানে কিচ্ছু বাদ দিতে পারবো না, বিশ্ব। আচ্ছা, এখানের মধ্যে ত্রহ স্পর্শ ভীষণ সাল আসে, প্রায়শ্চিত্ত, পুনর্জন্ম, আনন্দ বিদায়, কিচ্ছু সাল বাদ দিতে পারছি না। সব সাল পড়তে হবে। আনন্দ বিদায়, ঠিক আছে, করি ও কোমল কাব্যকে ব্যঙ্গ করে লেখা। আর হলো আর হচ্ছে আনন্দ বিদায় হলো। আর 1912 সালে এটা মানে প্রথম 1902 বঙ্গবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। করি ও কোমলকে আমি বারবার বলছিলাম যে প্রথমেই, যে দেখো এই এর সঙ্গে রবীন্দ্রনাথের সঙ্গে দ্বিজেন্দ্রলাল রায়ের জবে থেকে একটা মানে মনোমালিন্য তৈরি হয়েছে আর কি। তার মনে করা হয় এটা, যে তার বোধহয় এটাই ছিল তার ক্যারিয়ারের শেষ দিক। এটাই হচ্ছে তার ক্যারিয়ারের শেষ দিক, এটা মনে করা হয়, ঠিক আছে। আর হলো
আনন্দ বিদায় পড়তে হবে। আর হচ্ছে তার কাব্যগ্রন্থগুলো। ঠিক আছে, নাটকগুলো নিয়ে যদি কোনো অসুবিধা থাকে তাহলে একটু বলো। আছে নাটক নিয়ে কোনো অসুবিধা? ম্যাম শালা চরিত্রগুলো পড়লেই তো হবে, তাই তো? হ্যাঁ, শালার চরিত্রগুলো পড়লেই হবে, শালগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। ম্যাম, হ্যাঁ বল। যদি বলা হয় যে দ্বিজেন্দ্রলালের লাল রায়ের মানে প্রথম লেখা কি বা প্রথম রচনা কি, তাহলে কি উত্তর হবে? প্রথম রচনা কি? কারণ উনি কিন্তু প্রথম না, সেক্ষেত্রে হয়তো নাটক মানে কিছু একটা উল্লেখ করবে নাটক বা প্রথম রচনা যদি বলা হয় তাহলে তো ওনার কি বলবো কাব্যও আছে আর ওনার নাটকও আছে। হ্যাঁ ম্যাম, বলছি সেক্ষেত্রে ওরা উল্লেখ করে দেবে তো? হ্যাঁ, সেক্ষেত্রে ওরা উল্লেখ করে দেবে, কারণ সেরকম বললে তো হিসেবে মতো কাব্য আসবে, কারণ আর্যগাথা তার প্রথম দিকের গুলো। ঠিক আছে, কারণ নাটক হ্যাঁ নয়, 1903 থেকে তার ম্যাম, তিনি ওনার শুরু করছেন। আর্যগাথা 1882-তে লেখা। এই যে আমি তো লিখেই দিয়েছি এখানে। ম্যাম বলছি যে ওনার প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে দেবঘরের সন্ধ্যা। ঠিক আছে, এটা ওই নবভারত পত্রিকায় প্রকাশ। ঠিক আছে, আবার ওনার প্রথম প্রকাশিত গদ্য গ্রন্থ হচ্ছে এক ঘরে। হ্যাঁ, এক ঘর, ইয়েস। আবার ওনার সাহিত্য জগতে আত্মপ্রকাশ হচ্ছে আর্যগাথা। হ্যাঁ, আর এই আর্যগাথাটাই ওনার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, তাই তো? হ্যাঁ, শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। কারণ এর তো আর একবারে আমাদের ওনার কাব্যগুলো করতে হবে। কাব্যগুলো করতে হবে। কাব্যগুলো করতে হবে মানে হচ্ছে মোটামুটি ভাবে একটু জেনে রাখতে হবে। কাব্যগুলো করতে হবে, কারণ পিএসসির জন্য করতে হবে, এসএলএসটির জন্য করতে হবে। ঠিক আছে ম্যাম। কারণ পিএসসি যেহেতু উল্লেখ করেনি ওই জন্য করতে হবে। ম্যাম তাহলে কি ওনার গানগুলোও করতে হবে? না না না, গান করার দরকার নেই, ভাল লাগবে। সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। গান করার দরকার নেই। আচ্ছা, তাহলে ওনার কাব্যগ্রন্থর মধ্যে হচ্ছে আর্যগাথা, যেটা প্রথম অংশটা, যেটা যেটা হ্যাঁ যেটা বলছিলাম যে প্রথম যেটা হচ্ছে প্রকাশকাল হচ্ছে যে 1882। ঠিক আছে, হ্যাঁ 1882 হচ্ছে। হ্যাঁ 1882 আর 1893 হচ্ছে তার দ্বিতীয় খণ্ড। ঠিক আছে, আর পরবর্তীকালে রথীন্দ্রনাথ রায় তিনি এই আর্যগাথাকে 4টি ভাগে বিভক্ত করেছিলেন। 4টি ভাগে বিভক্ত করেছিলেন। কাল থেকে এত ফোনের মানে বিরক্ত হয়ে যাচ্ছি আমি, যে কি বলবো। আচ্ছা, কাল 4টে টোটাল শ্রেণীতে বিভক্ত করেছেন, যেটা হচ্ছে প্রকৃতি বিষয়ক, ঈশ্বর বিষয়ক, বেদনা যে ভূতির যে কবিতা, আর একটা হচ্ছে দেশপ্রেমমূলক। ঠিক আছে, আর হচ্ছে দেশপ্রেমমূলক, এই কটা। তাহলে প্রকৃতি বিষয়ক, বেদনা বিষয়ক, দেশপ্রেমমূলক, এইগুলো হচ্ছে কবিতা। তার আর্যগাথার কবিতাগুলোকে এইভাবে ভাগ করা যায়, কিন্তু শালগুলো কিন্তু সবগুলো জানতে হবে। সেক্ষেত্রে হয়তো ত্রিবেণীটা একটু কম গুরুত্বপূর্ণ, কিন্তু শাল সবগুলোর মনে রাখতে হবে পিএসসির জন্য। আর এটাকে আমাদের এসএলএসটির জন্য পড়বার দরকার নেই, ওখানে নেই এটা। ঠিক আছে, ওখানে সিলেক্টেড গুলো বলে দেওয়া আছে, সেটা তো আমি সিলেবাস দিয়ে দিচ্ছি। আমি আজকের মধ্যে বা কালকের মধ্যে সিলেবাসটা রেডি করে সবাইকে আমি গ্রুপে দিয়ে দেবো, কারণ সিলেবাস আর পরে রেডি করার মতো সময় নেই।
তার ব্যঙ্গ বিদ্রুপমূলক যে কাব্য, সেটা হচ্ছে ব্যঙ্গ বিদ্রুপমূলক কাব্য হচ্ছে আষাঢ়ী। ব্যঙ্গ বিদ্রুপমূলক কাব্য হচ্ছে আষাঢ়ী, ঠিক আছে। এই আষাঢ়ের এই কাব্যগ্রন্থের সমালোচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর তার এই মন্দ্র কবিতাটাতে ভাবাবেগ রয়েছে, আর সব তার স্ত্রীকে নিয়ে যেটা লেখা সেটা হচ্ছে আলেখ্য। তার স্ত্রীকে নিয়ে যে লেখা সেটা হচ্ছে আলেখ্য। সুরবালা দেবীর মৃত্যুর পর লেখা হয়েছিল স্ত্রীকে নিয়ে লেখা। আলেখ্য ব্যাস এগুলো। আর এইটা বিদেশে থাকাকালীন 1886-তে তিনি লিখেছিলেন দ্য লিরিক্স অফ ইন্ডিয়া। খুবই গুরুত্বপূর্ণ ওনার লেখা, যে উৎসর্গীকৃত গ্রন্থ, যে কটা ইম্পর্টেন্ট আমি সেই কটাই দিয়েছি, যেগুলো যেগুলো সব থেকে বেশি সেগুলো কিন্তু পড়তে হবে, কিচ্ছু করার নেই। বিরহ, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শাহজাহান কাকে উৎসর্গ করেছেন, মেবার পতন, নূরজাহান, সীতা, আনন্দ বিদায় বারবার আসে, পুনর্জন্ম, প্রায়শ্চিত্ত, চন্দ্রগুপ্ত, সবই পড়তে হবে। দুর্গা দাস তার পিতাকে করেছিলেন, ঠিক আছে। পাষাণী, ত্রহ স্পর্শ, এই কিচ্ছু আটকাতে পারবো না, এখানে আমি নোটটাকে ওইভাবেই করে দিয়েছি যাতে করে আর কোনো অসুবিধা না থাকে। বাস এই হলো দ্বিজেন্দ্রলাল রায়। ঠিক আছে, আজ এটাও পড়িয়ে দিচ্ছি সাথে, বিদ্যাসাগরটা। বিদ্যাসাগরের জন্ম 1820, 1891-তে তিনি মারা গিয়েছিলেন, এগুলো তো বলার কিচ্ছু নেই। ম্যাম স্ক্রিনে আসেনি। দাঁড়া করে দিচ্ছি।
পাচ্ছ দেখতে? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। আর হচ্ছে আমার নেক্সট দিনকে সত্যেন্দ্রনাথ দত্ত, আজ তো বিদ্যাসাগরটা পড়িয়ে দিচ্ছি। সত্যেন্দ্রনাথ দত্ত, প্রমথ চৌধুরী, দীনবন্ধু মিত্র। সানডে দেখি শেষ করে দেওয়ার চেষ্টা করবি অংশ। আমাদের ম্যাম রবিবার পরীক্ষা নেবেন তো? রবিবার দিনকে ক্লাস নেব 7টা থেকে। না ক্লাস না ম্যাম, বলছি পরীক্ষা নেবেন। ও রবিবার তো পরীক্ষা হয়েছে, কি যেন পরীক্ষা দিয়েছিলাম এই সপ্তাহে, জ্ঞান দাস, গোবিন্দ দাস আর গোবিন্দ দাস। এই তিনটে। হ্যাঁ পরীক্ষা নেব। ম্যাম অ্যাপে দেবেন? হ্যাঁ অ্যাপে, হ্যাঁ অ্যাপেই নেবো। অ্যাপটা তো আমরা ঠিক করা হয়নি এইসব চক্করে পড়ে। ঠিক আছে আমি ঠিক করে নিচ্ছি, দেখছি। হ্যাঁ অ্যাপে নেবো, অ্যাপে নেবো। তার আগে এইটা শেষ করে দেব, এটা ঠিক করেছি শেষ করে দেবো। তার আগে বলছি প্রবন্ধ প্রমথ চৌধুরী আগে দেখবো, কারণ পিএসসির পরীক্ষাটা যেহেতু আশা করছি এসএলএসটি যদি হয়ে যায়। দীনবন্ধু মিত্র নাটক এবং সত্যেন্দ্রনাথ দত্ত হচ্ছে কাব্য। ঠিক আছে, এটা আগে করিয়ে দেবো। এগুলো সব তিনটে। সত্যেন্দ্রনাথ দত্তটা ছিল বা প্রবাবলি ছিল এসএলএসটি। দীনবন্ধু মিত্র আর প্রমথ না ম্যাম, সত্যেন্দ্রনাথ নেই। সত্যেন্দ্রনাথটা সত্যেন্দ্রনাথ দত্ত এসএলএসটি তে নেই। হ্যাঁ বাকি সবাই আছে। সবগুলো রয়েছে। আর এখানে তো সবথেকে একটা বড় ব্যাপারই দেয়নি, পিএসসি সিলেবাস রবীন্দ্রনাথকে নেই, একদম টোটালি আউট। ম্যাম ভাগ্যিস দেয়নি, আপনি আর বলেন না। ওটা দিয়ে দিলেই তো হয়ে গেছিল আর কি। আর বলেন না, তাহলে তো একদম শেষ। এসএল এটা করি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, বিদ্যাসাগরের যেখান থেকে সব থেকে, এগুলো তো ওনার সমাজ সংস্কার বলা যেতে পারে। এই 1856-তে বিধবা বিবাহ এসব আমাদের খুব একটা যে আসবে তা নয়। তার পত্রিকার নাম ছিল পূর্ণিমা। এগুলো তার অনুবাদমূলক যে গ্রন্থগুলো তিনি রচনা করেছেন, সালগুলো গুরুত্বপূর্ণ, সবকটার সাল খুবই গুরুত্বপূর্ণ। পড়া ছাড়া এখানে আর কোনো গতি নেই। প্রথমে অনুবাদমূলক গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি, যেটা যেটা বৈতাল পঁচিশি, হিন্দি ভাষায় লেখা বৈতাল পঁচিশি থেকে অনুবাদ করা হয়েছে। কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম, যেটা 1854, যেটা হচ্ছে শকুন্তলা নাটক থেকে, মানে শকুন্তলা যেটা অনুবাদ করা হয়েছে, তার অনুবাদ যত কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম থেকে অনুবাদটা করা হয়েছে। ঠিক আছে, তারপর ভবভূতির হচ্ছে উত্তর চরিত, এবং বাল্মীকির রামায়ণের যে উত্তরকাণ্ড সেটা থেকে নেওয়া হয়েছে সীতার বনবাস। সাল কিন্তু সব পড়তে হবে, কিছু করার নেই। বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, সাল পড়তেই হবে। শেক্সপিয়ারের হচ্ছে কমেডি অফ এরর্স, এর হচ্ছে ভ্রান্তি বিলাস, যেটা রয়েছে 1869। এই কমেডি অফ এরর্স এর কথা আমরা আবার যখন আন্তর্জাতিক সাহিত্য পড়ব ওখানে পাবো। শেক্সপিয়ার এসএলএসটি তে রয়েছে, ডেঞ্জার এরিয়া ওটা, কমেডি অফ এরর্স থেকে নেওয়া। এছাড়া মার্সম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল থেকে বাংলার ইতিহাস, এই যে 1848 বাংলার ইতিহাস। তারপরে হচ্ছে চেম্বার্সের বায়োগ্রাফিজ অ্যান্ড রুডিমেন্টস অফ নলেজ, সেখান থেকে নেওয়া হয়েছে জীবন চরিত, ইসপের ফেবলস থেকে নেওয়া হয়েছে কথামালা, ইসপের ফেবলস থেকে নেওয়া হয়েছে যে নীতি গল্পগুলো, ছোটবেলায় যে আমরা মোরাল অফ দ্য স্টোরি শিখি, সেই নীতি গল্প থেকে নেওয়া হয়েছে কথামালা 1856। এগুলো হচ্ছে সব তার অনুবাদমূলক রচনা। সাল পড়তেই হবে।
দ্বিজেন্দ্রলাল রায়, আর এনার থেকে আমরা কিচ্ছু বাদ দিতে পারবো না। আচ্ছা, এবারে আসি ওনার মৌলিক রচনাতে। তাহলে উনি যে যে রচনাগুলো লিখেছেন, এট ফার্স্ট হচ্ছে অনুবাদমূলক রচনা, আর হচ্ছে মৌলিক রচনা, আর হচ্ছে লঘু রচনা, সমাজ সংস্কারমূলক রচনা। এই চারটে রচনা আমাদেরকে পড়তে হবে। মৌলিক গ্রন্থ আচ্ছা, প্রথম মৌলিক গ্রন্থ যেটা প্রথম মৌলিক গ্রন্থ নয়, যেটা হচ্ছে যেটা প্রভাবতীর সম্ভাষণ ছিল। প্রভাবতীর সম্ভাষণটা তার খুবই গুরুত্বপূর্ণ। তার বন্ধু রাজকৃষ্ণ বাবুর কন্যার মৃত্যুতে তিনি যথেষ্ট শোকাহত হয়ে এই গ্রন্থটি তিনি রচনা করেছিলেন। তিনি যথেষ্ট শোকাহত হয়ে তার এই গ্রন্থটি তিনি রচনা করেছিলেন, যেটা হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় কন্যার মৃত্যুতে লিখেছিলেন, বাংলা গদ্যে লেখা এটা ছিল প্রথম শোক কাব্য। প্রথম শোক কাব্য। আচ্ছা, এবার হচ্ছে যে প্রভাবতী সম্ভাষণ সংস্কৃত ভাষা এবং সংস্কৃত সাহিত্য বিষয়ক যে শাস্ত্র বিষয়ক যে প্রস্তাব, বাংলা ভাষা, তার মধ্যে এইটা গুরুত্বপূর্ণ, এটা ভিভিআই পরীক্ষায় আসে। এইটা পরীক্ষায় আসে, বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব। কত বড় দেখ, কারণ এই সময় আমরা যথার্থ গ্রন্থ যদি বলে থাকি, তাহলে এটা আমরা কাকে বলতে পারি? সেটা হচ্ছে যে সেটা আমরা বলতে পারি দেখি প্রথম সার্থক গদ্য যার হাতে, যথার্থ গদ্য যার হাত ধরে এসেছিল, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেটা দেখতে হবে। আচ্ছা, আর হচ্ছে যেটা, সেটা হচ্ছে প্রভাবতী সম্ভাষণের কথা বললাম, এটা হলো বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার। প্রথম 1871, দ্বিতীয় খণ্ড 1873। প্রথম হচ্ছে 1871 এবং দ্বিতীয় হচ্ছে 1873। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই রচনাটা, এটা নিয়ে একটা কনফিউশন থাকে এই প্রভাবতী সম্ভাষণকে কেন্দ্র করে। ঠিক আছে, প্রভাবতী সম্ভাষণ যেটা আমরা প্রভাবতী সম্ভাষণের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে অনেক জায়গায় এটা 1863-তে এটা রচনা করা হয়, কিন্তু পরবর্তীকালে 1891 খ্রিস্টাব্দে যেটা ওনার যে আত্মজীবনী আর কি যেখানে স্থান পায়, ওই জন্য অনেক জায়গায় এটা 1891 পাবে এই সালটা, কিন্তু আনুমানিক যেটা রচনাকাল সেটা 1863। এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, বাদবাকি সালগুলো ঠিক আছে। 1800 সংস্কৃত বিষয়ক যেটা আছে বিধবা বিবাহ হচ্ছে 1855। বিদ্যাসাগর চরিত একটি রচনা ছিল, যেটা হচ্ছে বিদ্যাসাগর চরিত, সেটা হচ্ছে যে অসম্পূর্ণ অবস্থায় রয়েছিল, ওটা হচ্ছে 1891 মৌলিক রচনার মধ্যে। কিন্তু অসম্পূর্ণ। রামমোহনের বাংলায় যে দুর্বোধ্যতা ছিল,
বোঝা যেত না। বিদ্যাসাগরের বাংলার ক্ষেত্রে সেই সেই ভুলগুলো বা সেই দুর্বোধ্যতা বা যেটাকে পড়া যায় না বা প্রচুর সাধু ভাষার ব্যবহার বা তৎসম শব্দের ব্যবহার, এগুলো অনেকটাই কম ছিল। তাহলে এই কটা, এগুলো খুব বেশি করে পড়বে, যে কটা দাগ দিলাম। ব্যাকরণ কৌমুদী পড়তেই হবে। এগুলো এখানে কিছু চেঞ্জ করা যাবে না, সবগুলো পড়তে হবে, এগুলো দাগ দিচ্ছি। তারপরে হচ্ছে ব্যঙ্গাত্মক রচনা বা যেগুলোকে আমরা বলে থাকি লঘু রচনা। লঘু রচনা, ঠিক আছে, লঘু রচনা বা ব্যঙ্গাত্মক। অতি অল্প হইল, তারপর হচ্ছে আবার অতি অল্প হইল, দুটোই 1873 লেখা। ব্রজবিলাস, অতি অল্প হইল এবং আবার অতি অল্প হইল, আর একটা হচ্ছে ব্রজবিলাস। ব্রজবিলাস ব্রজবিলাস হচ্ছে তার অন্যতম গুরুত্বপূর্ণ রচনা। বিদ্যাসাগর চরিত, যেটা আগেই বলেছি। আবার অতি অল্প হইল, রত্ন পরীক্ষা। রত্ন পরীক্ষাটা দেখতে হবে, 1886। আচ্ছা, এই সময় এই রত্ন পরীক্ষা লেখার সময় তিনি যে ছদ্মনামে লিখতেন সেটা হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য ছদ্মনাম। ঠিক আছে, লিখে দিচ্ছি, এটা কিন্তু যথেষ্ট টাফ, এটা মনে রাখতে হবে। কস্যচিৎ উপযুক্ত ভাইপো, তারপর হচ্ছে সহচরস্য, সহচরস্য, এই ছদ্মনামে তিনি লেখেন। আর এরপরে হচ্ছে তার বেশ কিছু শিশুদের জন্য লেখা, যেটা হচ্ছে বোধোদয়, যেটা হচ্ছে আখ্যান মঞ্জরি, কথামালা, ঋজুপাঠ, এইগুলো। এইগুলো হলো তার পরের দিকের রচনা। আর স্কুল পাঠ্যর জন্য রয়েছে বর্ণ পরিচয়, ব্যাকরণ কৌমুদী 1853, বোধোদয়, কথামালা, এগুলো তো বললাম। ছদ্মনামের আড়ালে লিখেছিলেন কোনগুলো, সেইগুলো আছে। বর্ণ পরিচয় প্রথম এবং দ্বিতীয় ভাগ হচ্ছে 1855। বর্ণ পরিচয় প্রথম এবং দ্বিতীয় ভাগ 1855 সাল। ঠিক আছে, আর আরেকটা হলো ওই সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, এইগুলো। সাধারণত বিদ্যাসাগর থেকে ওই তিনি কোনটা থেকে কোন অনুবাদটা করেছিলেন এটা পরীক্ষায় আসে, অনুবাদমূলক গ্রন্থগুলোর থেকে, মানে তার কোন অনুবাদটা তিনি কোথা থেকে করেছিলেন এটা পরীক্ষায় আসে। আর একটা হচ্ছে যে সালগুলো আসে, ঠিক আছে, সালগুলো আসে, এছাড়া আর তেমন খুব একটা গুরুত্বপূর্ণ তেমন কিছু নেই। এটা আমি করে দিচ্ছি নোটটা আজকের মধ্যে, ঠিক আছে, বিদ্যাসাগর থেকে। আর তেমন এই জায়গা থেকে তেমন কিছু পড়তে হবে না, কারণ ওনার তো আমাদের
আমাদের তো বড় কোনো প্রশ্ন আসবে না যে যাতে করে ওনার সম্পর্কে লিখতে হবে। বিদ্যাসাগর থেকে যেটুকু পড়লে হবে যে ওনার সালগুলো ভালো করে দেখে নেবে, আর কোনটা কোন রচনা থেকে নিয়েছেন সেটা সেই জায়গা থেকে দেখলেই হবে। ভ্রান্তিবিলাস কোথা থেকে হয়েছে, শকুন্তলা কোথা থেকে মানে অনুবাদ হয়েছে, বেতাল পঞ্চবিংশতি কোথা থেকে অনুবাদ হয়েছে, আর সাল। কোশ্চেন আছে কারোর কোনো? আচ্ছা, ম্যাম বিদ্যাসাগর গ্রন্থ কি বলতে পারবে সেটা? মনে করা এটা ওনার চরিতকারেরা বলে দিয়ে গেছেন, এই বিষয়ে সেভাবে জানা যায় না। বাসুদেব চরিত নামে তিনি একটি প্রথমে গ্রন্থ লিখেছিলেন। তিনি যখন ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন, তো এই গ্রন্থটি লিখে ওখানকার একজন সার্জেন্ট বলে একজনকে তিনি ওটা লিখে সাহায্য করেছেন। ম্যাম আরেকবার নামটা বলুন। বাসুদেব চরিত মনে করা হয় ওনার চরিত। ম্যাম হ্যাঁ বল। ম্যাম বলছি এটা ওই 1847 খ্রিস্টাব্দেই লেখা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা তো কোনো পাণ্ডুলিপি পাওয়া যায়নি। না, কোনো কিছু পাওয়া যায়নি। এবারে যদি আমাদেরকে বলে যে বিদ্যাসাগরের প্রথম রচনা কি, তাহলে আমরা সেক্ষেত্রে যদি বেতাল পঞ্চবিংশতি থাকে ওটা করব না, এইটা যদি অপশনে থাকে তাহলে এইটা করব। কারণ এই বাসুদেব চরিতের উল্লেখ কিন্তু ম্যাম সুকুমার সেনে আছে। সুকুমার সেনে আছে, একদমই তাই। সুকুমার সেন কিন্তু একই প্রথম গ্রন্থ বলে স্বীকার করেছেন। সেক্ষেত্রে কিন্তু বাসুদেব চরিত উত্তর হবে। যদি বাসুদেব চরিত না থাকে তাহলে বেতাল পঞ্চবিংশতি হবে। হ্যাঁ ম্যাম, আর এটা ওই ভাগবত গীতার দশম স্কন্ধ অবলম্বনে লেখা। হ্যাঁ, এটা মিথ্যে নয়।